সচিবালয়ে আগুন সুপরিকল্পিত। এটা সত্যিকার অর্থেই এটা একটা পরিকল্পিত আগুন। দুটো জায়গাতে আগুন লেগেছে, আপনারা দেখেছেন। একটা একই বিল্ডিং এ দুই মাথায় আগুন লাগছে। দুই মাথার আগুন কখনোই আপনারা নিজেরা জানেন। এটার জন্য আপনি মালিবাগ মোড়ের একজন পাগল যিনি বসে থাকেন তাকে জিজ্ঞেস করেন, সে বলবে এটা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিত ভাবে। সুতরাং প্রশ্ন হলো যে এই আগুন লাগছে দুই উপদেষ্টা নাহিদ এবং আসিফের তাদের অফিসে এই জায়গায়, এবং তারা যেখানে তাদের, এবং সে বলছে, আসিফ বলছে যে নাহিদ বলছে আমাদের সব পুরে আমরা শেষ। বলে রাখি যে we as a country is in trouble right now. We are under siege by the fascist government and the failure of this government. 14 গোষ্ঠী আওয়ামী লীগ রাইকে কি সচিবালয় চালাইতে হবে? আজকে তো 7 নম্বরে ধরছে, পরশুদিনকে 8 নম্বরে, তারপরে 9 নম্বরে, তারপরে ইউনুসের মাথার চুল ফোরাই দিবে। 99% গ্যারান্টি দিলাম, ওয়ারেন্টি না। এখানে তদন্তের পরে আপনি আমাকে স্মরণ করবেন, এইটা আওয়ামী লীগের দোষরা মিনিমাম 10 কোটি টাকা দিয়া যে তুই এনে চাকরি করলে সারা জীবনে পেনশন সহ পাবি 1 কোটি, আমি তোরে 10 কোটি দিলাম, তুই এই কাজটা কর। আমাদের এই সংগ্রামটা, আমাদের এই বিপ্লবটা, আমাদের আন্দোলনটা সফল হলেও আমরা এখনো ব্যর্থ। আমাদের আন্দোলন সফল হলেও আমরা এখনো ব্যর্থ, কারণ এখানে মাথা চলে গেলেও মাথাবিহীন সবই এখানে আছে। মাথাবিহীন আমাদের দেশে সবই আছে, শুধু মাথাটা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় ফেঁসে যেতে পারে প্রধানমন্ত্রীর ছেলে, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের লুটপাট ঢাকার জন্যই আসলে সচিবালয়ে আগুন দেওয়া হতে পারে অনেকে ধারণা করছে। অনেকে ধারণা করছে জয়ের দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্যই সচিবালয়ে আগুন দিয়েছে আওয়ামী স্বৈরশাসক ফ্যাসিস্টরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তারা ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত, এটা স্পষ্ট, এবং এখানেও হয়তো তাদেরই হাত থাকতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে ঘটনাটা কি আমরা সেটা দেখে আসবো কয়েকটি প্রতিবেদন থেকে। তবে এতটুকু স্পষ্ট হওয়া গেছে যে এটি কোনো দুর্ঘটনা ছিল না, এটি সম্পূর্ণভাবে একটি নাশকতা, পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। কিন্তু কারা দিয়েছে সচিবালয়ে আগুন এবং কারা নির্দেশ দিয়েছে, কার নির্দেশে কারাই বা সচিবালয়ে আগুন দেওয়ার কাজ করেছে, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অতি দ্রুত এটি প্রকাশ হবে বলে আমরা আশা করছি। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কয়েকটি প্রতিবেদন। সত্যিকার অর্থেই কি আওয়ামী দুর্নীতি বা লোপাট ঢাকার জন্যই কি এই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে? এর পেছনে কি আওয়ামী লীগের হাত রয়েছে? প্রধানমন্ত্রীর ছেলে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের হাত রয়েছে? কি বলছে মানুষ সেটা দেখবো, তারপরে কথা বলবো। এটা সত্যিকার অর্থেই এটা একটা পরিকল্পিত আগুন। দুটো জায়গাতে আগুন লেগেছে, আপনারা দেখেছেন। একটা একই বিল্ডিং এ দুই মাথায় আগুন লাগছে। দুই মাথার আগুন কখনোই আপনারা নিজেরা জানেন। এটার জন্য আপনি মালিবাগ মোড়ের একজন পাগল যিনি বসে থাকেন তাকে জিজ্ঞেস করেন, সে বলবে এটা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিত ভাবে। সুতরাং প্রশ্ন হলো যে এই আগুন লাগছে দুই উপদেষ্টা নাহিদ এবং আসিফের তাদের অফিসে এই জায়গায়, এবং তারা যেখানে তাদের, এবং সে বলছে, আসিফ বলছে যে নাহিদ বলছে আমাদের সব পুরে আমরা শেষ। প্রথমে এই আগুনের তীব্র প্রতিবাদ জানাই, এবং এই আগুনের যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তার প্রতি আমার সমবেদনা। কিন্তু বলে রাখি যে we as a country is in trouble right now. We are under siege by the fascist government and the failure of this government. Two things coming together, ladies and gentlemen. অর্থাৎ দুটা গ্রুপের, একটা ব্যর্থতা আর একটা আগ্রাসী মনোভাব, দুইটা গ্রুপের সমন্বয়ে বাংলাদেশ is in trouble right now. এবং আমি বারবার বলছি, আমি ওয়ার্নিং দিচ্ছি, আমার কাজ আছে। আমরা মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশকে আমরা ছেড়ে দেই, let it go, যেখানে যেতে পারে, তারপর আমরা বসতে পারি না। কিন্তু আমরা জানি যে বাংলাদেশ ইজ ইন ট্রাবল, এটা জানি কিনা। এবং আজকে আমি আপনাদেরকে একটা উইয়ার্ড জিনিস দেখাবো। আমরা এই জিনিসটা আওয়ামী লীগের অধীনে দেখেছি। আপনাদেরকে আমরা বাংলাদেশের মানুষ বসিয়েছে, কিন্তু আপনারা যা করতেছেন এখন, ইটস নট গুড সাইন, ইটস নট গুড এট অল। এটা আমি আপনাদেরকে দেখতেই ভাষায় বলতে চাই। আমরা নতুনত্ব চাই, পরিবর্তন চাই। উই ওয়ান্ট এ চেঞ্জ, বাট উই ডোন্ট সি দ্যাট চেঞ্জ রাইট নাও. For example, let me begin with my life, ladies and gentlemen, showing something discrepancy. আমরা এই শিক্ষিত মানুষ যারা আমরা মনে করলাম যে আওয়ামী লীগ যারা ছিলেন এরা এনিমেল টাইপের, এরা অযোগ্য অথবা মূর্খ, মূর্খ বলতে ওই ক্ষেত্রে মূর্খ, এরা দ্বারা পরিবর্তন আসবে না। এই জন্যই আমরা মূলত আপনারা সবাই বাংলাদেশের মানুষ রক্ত দিল বিদেশে বসে। আমরা এত সময় নষ্ট করে, বা ভারতীয় সাংবাদিক বলছে জয়শঙ্কর আমেরিকা গেছে। আচ্ছা, আমি বলি যে ভাগ্য চাইলে নির্ধারণ করতে পারে না কেউ। তবে we are in trouble. There's a lot of stuff gonna happen to Bangladesh in coming months. I can tell you that. এবং আমি বারবার এটা আপনাদেরকে বলছি, অনুরোধ করতেছি আপনাদেরকে, it's gonna happen for sure. সবচেয়ে খারাপ লেগেছে, আমি দেখেন আপনার আগুন লেগেছে, আমার সবচেয়ে খারাপ লেগেছে যে জিনিসটা, যে পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে
আপনার এই নতুন কিছু দেখার জন্য বাংলাদেশে। বাট আমরা কি দেখতেছি আজকে? দেখেন আপনারা, আগুন তো লাগছে, আগুন লাগার সাথে সাথে আপনি দেখেন 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 মানে এই বিষয়গুলো মেনে নিতে পারলাম না, খুবই দুঃখ মানে পেয়েছি এই ঘটনায়। আগুন লাগার ঘটনার সংবাদ সম্মেলন উত্তর কি দিচ্ছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। It's just weird. Why she has to do that? The Home Secretary advisor is right there. It's supposed to be the chief of fire marshal or fire. মানে অর্থাৎ কি বলে আমাদেরকে অগ্নি ফায়ার সার্ভিসের। There will be supposed to be an expertise or an expert, right? Or I mean, এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি উত্তর দিবেন, অথবা ফায়ার সার্ভিসের চিফ উত্তর দিবেন, অথবা সেনাবাহিনীর যিনি তদারকি করতেছেন তারা কেউ এখানে উত্তর দিবেন। রেজওয়ানা হাসান বন্যা উনি কেন উত্তর দিবেন? মানে বুঝলাম না বিষয়টা। উনি তো উত্তর দেওয়ার, উনি কি জানেন এই বিষয়গুলো নিয়ে? উইথ ডিউ রেসপেক্ট, রাইট? আমি বলছি না যে উনি অযোগ্য মানুষ, বাট উনি তো উত্তর দেওয়ার কথা না। উত্তর দিবেন স্বরাষ্ট্র উপদেষ্টা দিবেন, অথবা পুলিশের বড় কেউ দিবেন, ফায়ার সার্ভিসের কেউ দিবেন, সেনাবাহিনীর বিস্ফোরক, এইভাবে এক্সপার্টিস যারা আছে তারা দিবেন। উনি কেন উত্তর দিবেন? এটা আমার কাছে খুব উইয়ার্ড লাগলো, রাইট? মানে এই হোয়াট ইজ দিস? উনি কেন উত্তর দিবেন? কেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কি যদি যোগ্য না থাকেন, সো প্লিজ গো হেড, গো স্টেপ অ্যাসাইড, ইউ নিড টু গো। I'm sorry, man, what the hell is going on in our country, ladies and gentlemen? This is weird, right? Very, very weird. Can you imagine? আগুন লাগার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেখে উত্তর দিচ্ছেন রেজওয়ানা হাসান। I didn't like that at all. I didn't like that at all. Not at all. This is just unbelievable. মানে দেখেন আমাদের discrepancy and ambiguity এবং কোন জায়গাতে আছে। আমরা একটা প্রফেশনাল গভর্নমেন্ট চাই। আপনি এখানে বসে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি উত্তর দিবেন, ইউ নো দিস। আপনি সেনাবাহিনী থেকে আসছেন, ইউ হ্যাভ দ্য এক্সপার্টিজ, ইউ শুড নো দ্যাট, ইউ শুড আনসার দিস কোয়েশ্চনস, এন্ড ইফ ইউ ডু নট, ইফ ইউ কান্ট, দেন ওয়াই ইউ আর হিয়ার? এবং উনি অসহায়ের মতো বসে আছেন। আপনারা দেখেন আমি সরি, আমি আসলে এগুলো বলতে চাই না, প্লিজ আমার ভুল বুঝবেন না। আমি খুবই পিস্ট অফ সবকিছু মিলে আমি এই মুহূর্তে। আমি জানি যে ডেঞ্জার ইজ হেড অফ আস, ভেরি ভেরি ডেঞ্জার। দেখেন আপনি উনি কোথায় বসে আছেন, দেখেন এই দেখেন উনি লুক এট দ্যাট। আচ্ছা কোথায় গেল? এই দেখেন কোথায়, এই দেখেন আমার, এই দেখেন খুলার ভিতরে, ওই দেখেন উনি বসে আছেন এখানে, এই দেখেন এখানে উনি বসে আছেন। উনি কেন বসে থাকবেন এখানে? উনি তো উত্তর দিবেন, উনি বসে আছেন এখানে। It's just unbelievable, ladies and gentlemen, right? I'm sorry, I can't control myself anymore. This is not good sign. এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, he needs to go. I'm telling you guys, he needs to go right now. He's completely incompetent and he's not fit for this purpose. He may be a good gentleman, but an honest gentleman, but he's not for this post. We need someone else, otherwise এই দেশকে টিকানো যাবে না ভারত এবং আওয়ামী লীগের কাছ থেকে। আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এই দেশটা অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে কিন্তু আমরা ফেসিস্টের কাছ থেকে আমরা কিন্তু নিয়ে আসছি সবাই মিলে। এবং এরা একটা গ্রুপ অফ পিপল, কমপ্লিটলি ডিসফাংশনাল, ডিসকোয়ালিফাইড ইন্ডিভিজুয়াল, দে আর সিটিং আপ ওভার দেয়ার, নট অল অফ দেম বাট মেনি অফ দেম। এবং আমি বারবার বলছি যে ইউ নিড টু রিশাফল দিস অ্যাডভাইজার্স প্যানেল, দে আর নট ফিট ফর দ্য পারপাস, দে আর নট কোয়ালিফাইড টু লিড দিস গভর্নমেন্ট রাইট নাও আন্ডার দিস ডায়ার and I mean like kind of dangerous situation. We are in a fire right now by Awami League and by India. We need to face them, and they're not fit for the purpose. They're not qualified enough to lead this government right now the way that we are looking for. এবং আজকে তারা আপনি কোথায়, আপনার এই কি বলছে এটাকে, এই কি বলে এটাকে, আজকে সচিবালয়ে আগুন লাগছে ভাই, কালকে কোথায় আগুন লাগবে জানেন? প্রধান উপদেষ্টা কার্যালয়ে লাগতে পারে। You never know, জালিপুর সব সরকার করে দিতে পারে। আমি বুঝেছি যে আমরা সচিবালয়ের আগুনটা ইন্টেনশনাল, দে ওয়ান্ট সামথিং, নাকি ইন্ডিয়ানদের প্রিয়। ওয়েল আই ডোন্ট নো ইন্ডিয়ানদের প্রিয় কিনা, বাট সাউন্ড খুব কম। দি হাই কমরেড, the high comrade. Okay, sound com. You know what I mean? Bye. আমি তো পিনাকিয়া রিলাস ভাইয়ের মতো ধরবো না কথাবার্তার মানে ক্ষেত্রে, তবে সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। বাট আমি ভেরি ফ্রাস্ট্রেটেড ভাই, আমি ভেরি ভেরি ফ্রাস্ট্রেটেড রাইট নাও। না, that's not what we wanted for, that's not what you fought for, that's not why the entire country came together on one stage, I mean, and giving their lives away. No. This is not the government that we're looking for. This government has failed. This government will be in trouble in coming months. Seriously, they'll be in trouble. Because, I mean, like I said, once President Trump takes office, everything will be changed. আর যারা মনে করেন আমাকে প্রশ্ন করেন ভাই আমেরিকান পলিসি চেঞ্জ না, there is no more American policy anymore in the world. It's gone. This time has gone. Now, when President Trump is the president,
It look like if President Trump wants the policy is President Trump. There is no American policy anymore. You have no idea because you don't know this about this country. That's why you're talking like kind of textbook comments. Textbook comments. It's not anymore textbook comment about America. It's changed everything, ladies and gentlemen. Now it's some completely different world. But one American policy is President Trump policy. If he wants, that's a policy. If he doesn't want, there is no policy. That's the bottom line. So আপনারা জানেন না বলে এই কথাগুলো বলেন। এগুলো পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। Long-standing American policy for NATO, and he doesn't want that. Think about that. Canada, President Trudeau নিয়ে বলছেন 125% tariff দিয়ে দেব। অথচ Canada is one of the long-standing ally of the United States, and they কোনোদিনই কানাডার সাথে সম্পর্কের ক্ষেত্রে কোন প্রশ্নই ওঠে না আমেরিকা থেকে। সেটা উনি পরিবর্তন করে দিচ্ছেন। উনি বলছেন let's Canada join to the Union, America, and we'll make you the governor of the United States. Sorry, the Canada. So it's just unbelievable. He wants Panama Canal. Guys, like I said, that it's different. So there is no American policy. The policy depends on what President Trump wants. If he doesn't want, there is no policy. If he wants, there are some policies. That's the bottom line. So এটা আমি বলতে চাই আপনাদেরকে, ladies and gentlemen, এবং খুবই দুঃখ লাগে এই যে ঘটনাগুলো দেখার পরে। আমি সরি, আমি very disappointed, and I'm disgusted. I am appalled by what the fuck we see in the government right now. They need to change this. If they do not change, we will turn our position upside down. I can tell you that. And you can't face that. When we will change our position, you are in trouble as a government. I'm telling you today. Fix the fucking problem, right? The Swarashtra Upodeshta, আমি আপনাকে বলছি, with due respect, you're not fit for the purpose. You need to go. You have no idea. I mean, helpless gentlemen. Swarashtra Upodeshta is supposed to be an Iron Man right now. Under these circumstances, Iron Man. Iron Man. You understand what is Iron Man means? কথাবার্তা হবে জঘন্য। মানে তার কথা শোনার পরে politely তার বক্তব্যের ধরন শোনার পরে আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা দূরে থাকবে, তাদের তার নির্গুম রাত কাটাবে। উনার বক্তব্য শুনে বলে he's sleeping right now. He has a chronic dysentery every single time. That's what Iron Fist has. And এটা কি? মানে আমি সরি, আমি সমালোচনা করতে চাই না এভাবে, কিন্তু it's just our country is gonna go. We're gonna be failed. And this time if India can take over Bangladesh, no more Bangladesh. That's the bottom line. I'm giving you warning, ladies and gentlemen. I'm gonna go because আমি এখন যদি বেশি লাইফটা যদি লম্বা করি তাহলে আমি কিন্তু এখন একটা খারাপ পজিশন তৈরি হবে আমার কথাবার্তাতে। I don't want that. That's why I'm leaving right now. I mean, I cannot talk anymore about this because I see this. He's not qualified to be the home advisor right now. He needs to go right now. He needs to go. এবং উপদেষ্টা পরিষদ চেঞ্জ করেন। আপনারা বসে থাকলেন এখানে, কি একটা অবস্থা, মানে যা ইচ্ছা তাই, মানে আপনি এত হর্ন নিয়ে কি this country is right now is on the verge to be failed forever. কোনো জায়গা থেকে when you are in charge of the government, your speech, your statement is the half things done. Yes. একজন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কথাবার্তার ধরন হবে এমন যে ক্রিমিনালরা তার কথা শুনে ভয় পাবে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খালি এইভাবে করে উনি বারবার কিছুক্ষণ পরে আর উনি কি একটা অবস্থা, না that country got fucked. It's got fucked. We fucked as a country. We're gone. এবং আপনি কল্পনা করতে পারবেন না, আমি গতকালকে রাত্রে বলেছি, আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি আওয়ামী লীগের প্রত্যেকটা অফিসার এখন বসে আছে। এরা কি আপনার কথা শুনবে? এরা কি চাইবে আপনি পাশ করেন? এরা চাইবে আপনার জন্য ফেল করেন প্রতি মুহূর্তে। এরা চাইবে এবং তারা চায় এটা। আমি নিজে ভিকটিম। আমি একটা জায়গাতে গেছিলাম, তারা চাইলে আমাকে এই কাজটা করে দিতে পারতো, এটা আমি খুশি থাকতাম। তারা চেয়েছে যে গভর্নমেন্ট যেন আমি গভর্নমেন্টের উপর ক্ষিপ্ত হই। আমি বুঝেছি সেটা, আমি বুঝেছি একদম। এই জন্য আমি যেহেতু আমি মনে করি আমি সেন্সেবল একজন ইন্ডিভিজুয়াল, সো আমি যেহেতু দেশকে ভালোবাসি, আমি কোনো সরকারের দালালি বা সরকারের পক্ষের লোক নই, আমি দেশকে ভালোবাসি। কান্ট্রি ইজ অ্যাবাভ অল অফ আস, সো কান্ট্রিজ ইন্টারেস্ট, রাইট? সুতরাং আমি তো মানে ধরেন অন্য যারা আছেন আমাদের মানে ইউটিউবার যারা আছেন, একটা সুযোগ না পাইলে সেই তারা জাল একদম জেনে দেন অনলাইনে সবার বিরুদ্ধে। তাদের মনে রাখবেন অনেকেই আছেন যারা কথাবার্তা বলেন দেশের পক্ষে, বেশিরভাগই তাদের ব্যক্তিগত না পাওয়া খুব থেকে। আমি কিন্তু আই এম নট ইন এ পজিশন, আই এম নট লাইক দ্যাট, ওকে? সো আমি সবার আগে মনে করি দেশের স্বার্থ, দেশটা সবার আগে বড়। আমি যদি ব্যক্তিগতভাবে একটা কোনো ধরনের একটা কিছু না পাই, সো হোয়াট? মানে আমার since we love the country and we want the betterment of our country and the people, so it is to me my country's interest is paramount. It's not my self-interest, right? So that's the bottom line, ladies and gentlemen. এবং আমি এটুকু বলি আপনাদেরকে, I am disgusted, I am appalled, and I am very disappointed. And আমি চলে যাচ্ছি ভাই। আমি এর চেয়ে বেশি কথা বলতেই পারবো না। আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিরিয়াস চেকআপ দরকার। If you do not do that, you're going to be failed. And it's not you going to be failed. You fail, making us fail too. The entire country will be failed. This is just unbelievable. It's not good for me, and I don't want to be like the other person, like, you know what I mean? So আমি চলে যাচ্ছি। আমি অন্য সময় আমার মাথাটা ঠান্ডা হোক, কারণ আমি খুব ক্ষুব্ধ এই বিষয়গুলো নিয়ে। এগুলা কেন হয় আমরা খুব ভালো করে জানি। মনে রাখবেন,
বাংলাদেশের মধ্যে যত সোশ্যাল মিডিয়াতে আছে, আই হ্যাভ এন ইউনিক কোয়ালিফিকেশনস, সরি। সুতরাং আমি এই বিষয়গুলো জানি, জাজ করতে পারি। আমি বুঝি যে এগুলা, শুনেন, ক্রিমিনাল যখন ক্রাইম করে তার সাইকোলজিক্যাল সেন্টিমেন্টটা সবার আগে, সে মনে করে ক্রাইম করে হি ক্যান গেট ওয়ে উইথ দিস ক্রাইম। যখন সে মনে করে যে এই এরিয়াতে আমি ক্রাইম করলে বা এই ক্রাইমটা করলে এই মুহূর্তে বা সময়, মোমেন্টাম এন্ড প্লেস ওর পার্সন, তিনটা জিনিস ক্রিমিনালরা সংঘবদ্ধ সিরিয়াস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যারা, তারা যাচাই করে প্রথমে তিনটা জিনিস। একটা হচ্ছে প্লেস, টাইমিং এন্ড দ্য পার্সন। এই তিনটা জিনিস অনুকূলে থাকলে তারা ক্রাইম করার জন্য তারা 80% এগিয়ে যায়। এই তিনটা যদি অনুকূলে না থাকে, ক্রাইম করার আগে তারা 100বার চিন্তা করে। আর আমাদের এখানে যা হচ্ছে, তিনটা জিনিসই তাদের অনুকূলে, প্লেস, টাইমিং এন্ড দ্য ইন্ডিভিজুয়াল অর পার্সন। They are in their favor. Now I'm not saying like they want them to be committed to commit a crime, but their failures encourage them to commit their crimes. And why? Because they know they can get away with these crimes. That's the bottom line, right? এটা আমি বলতে চাই। আমি শ্যামলদার মতো বলছি, have a relax, see you not for mine, that's it. Thank you guys, be blessed and have a good night. কারণ আমি কোনোভাবেই মনে করি না এই সরকার কোনোভাবেই আর সাস্টেন করতে পারবে, এবং সাস্টেন করা উচিত। কারণ এই সরকারের আমি যা দেখতেছি বর্তমানে, প্রত্যেকটা উপদেষ্টার মধ্যে প্রবলেম। এরা কোনোভাবেই যোগ্যতা নাই যে এখন এই সরকারকে তারা লিড দিতে পারবে। তারা, this is the fucking bullshit. We fought for from 12 years. আমরা পৃথিবীর যে যে জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যোগাযোগ করেছি, আমাদের সময় নষ্ট করে। এরা স্বপ্ন দেখে নাই, কোথায় বলতে পারে না এদের সাথে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট এখন আজকে আপনারা যা ইচ্ছা তাই শুরু করে দিলেন। এটা কেমন কথা? আজকে আপনারা এত সুন্দর মানুষের সাপোর্ট আছে, একটা দেশকে ফিক্স করে যাবেন। আপনারা কি মনে করেন আওয়ামী লীগের কি আপনাদের বিরুদ্ধে কেউ অসন্তুষ্ট হবে পরবর্তী সময় যদি আপনাদেরকে ধরে নিয়ে যায়? এইভাবে আপনারা দেশকে ঠিক করতে পারবেন না। আমি একটু আগে দিয়েছিলাম একটা পোস্ট দিয়েছিলাম, ফিদল কেস্টো কি বলেছেন, যে যারা বিপ্লবীরা যদি আপনার কি হয়, এই যে এই একটা পোস্ট দিয়েছিলাম আমি একটু আগে ইউটিউবে, তাদের, সরি, আমি আসলে বিশ্বাস করি না, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমি মনে করি যে আমি আর কথা না বলা ভালো, কারণ আমি যদি কথা বলি তাহলে আমি হয়তো বা আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারি। লিসেন জার্মান, ভালো থাকবেন আপনারা। আর আমি আল্লাহ হাফেজ। I don't say the good sign of the government. This government will be failed very badly in coming months, very badly. I can tell you that, because তারা কোনো অবস্থাতেই কোনো জায়গাতে একটা প্রশাসন, তার সচিবালয় চেঞ্জ করতে পারেন নাই, তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেঞ্জ করতে পারেন নাই। এই জায়গাগুলোতে এভাবে রেখে আইন পুলিশ এভাবে জায়গা মতো রেখে, গোয়েন্দা বাহিনী জায়গা মতো রেখে আপনি ফিক্স করবেন এই দেশ? 14 গোষ্ঠী আওয়ামী লীগ রাইখে কি সচিবালয় চালাইতে হবে? আজকে তো 7 নম্বরে ধরছে, পরশুদিনকে 8 নম্বরে, তারপরে 9 নম্বরে, তারপরে ইউনুসের মাথার চুল ফোরাই দিবে। 99% গ্যারান্টি দিলাম, ওয়ারেন্টি না। এখানে তদন্তের পরে আপনি আমাকে স্মরণ করবেন, এইটা আওয়ামী লীগের দোষরা মিনিমাম 10 কোটি টাকা দিয়া যে তুই এনে চাকরি করলে সারা জীবনে পেনশন সহ পাবি 1 কোটি, আমি তোরে 10 কোটি দিলাম, তুই এই কাজটা কর। আপনারা বলতে পারেন, ও ভাই যাই করে আওয়ামী লীগ, আওয়ামী লীগে করলে কি আমি কি মামার নাম কমু? করে তো আওয়ামী লীগে। আর বিএনপির হুঁশিয়ারি করে বলতে চাই, আওয়ামী লীগের দালালি করলে 18 সালে 6 সিট পাইছেন, এবার কিন্তু 0 সিট পাবেন। অঙ্কটা খুবই সহজ, সিম্পল একটা অঙ্ক, সরল অঙ্ক। যে বঙ্গ মার্কেট এখান থেকে বেশি দূরে না, এই বঙ্গ মার্কেটে আওয়ামী লীগের আমলে কেমনে আগুনটা ধরছিল ঠিক রাইতের, আর আজকেও এখানে ভোর রাতের। তাবলিগের ওই যে 2 গ্রুপ হেডে 3টা 3:30টার ঘটনা, সব কিন্তু যোগসূত্রে মেলে। এরপরে কৃষি মার্কেট, আমি যেখানে থাকি মোহাম্মদপুর, সেখানেও কিন্তু ওই রাত 3টার পরের ঘটনা। তার মানে এখানে এমন একটা চক্র আছে যারা রাতের অন্ধকারে এই দেশটারে লুটে পুটে তো খাইছে, যার একটু অস্তিত্ব আছে, এই দেশটাকে মুছে ফেলতে চায় মানচিত্র থেকে, এবং এই দেশটাকে ভারতের মানচিত্রে ঢুকাইতে চায়। অঙ্কটা খুবই সহজ। যারা নাকি ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে বিভিন্ন মার্কেটে, বেগুনবাড়ি, ওই বঙ্গ মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেটে যারা আগুন ধরাইছিল, তারা কিন্তু বড় কোনো নেতা না, নেতাদের চামচা। তারা বড় একটা অ্যামাউন্টের লোভে তারা এই কাজটা করে দেয় তাদের দলীয় স্বার্থে। হাসিনা কোনো কায়দায় সচিবালয়ে ঢুকতে পারতেছে না, তার দোষরেরা এখন কিভাবে এখানে একটা অরাজকতা করে আবার নতুন করে ঢুকবে? আপনারা বলতে পারেন, ও ভাই যাই করে আওয়ামী লীগ, আওয়ামী লীগে করলে কি আমি কি মামার নাম কমু? করে তো আওয়ামী লীগে। এই যাই ঘটাইতেছে দেশটারে, এখানে আনসার লীগ করিয়া এই আনসার লীগেরা এনে ধরা খাইছে না, অরাজকতা করতে চাইছে। ওরা কয় দুনিয়াতে আওয়ামী লীগ, পরকালে তাবলীগ, এই কথা কয়। তার মানে এই আলেমপন্থী বলেন আর জুবাইরপন্থী বলেন আর সাতপন্থী বলেন, এই সব পন্থী কিন্তু আওয়ামী লীগের দোষর বেশি। 99% গ্যারান্টি দিলাম, ওয়ারেন্টি না। এখানে তদন্তের পরে আপনি আমাকে স্মরণ করবেন, এইটা আওয়ামী লীগের দোষরা মিনিমাম 10 কোটি টাকা দিয়া যে তুই এনে চাকরি করলে সারা জীবনে পেনশন সহ পাবি 1 কোটি, আমি তোরে 10 কোটি দিলাম, তুই এই কাজটা কর। এই খুনি হাসিনা এইগুলি করার জন্য খুবই, উনি মৌসুমীকেও হার মানে দেয়। উনি এইটাই করাইছে ইন্ডিয়া থেকে রোয়ার মাধ্যমে। এইখানে যারা আওয়ামী লীগের লোক চাকরি করে তাদের বায়োডাটা, সিভি, তাদেরকে ডিএনএ টেস্ট করলে দেখা যাবে সচিবালয়ে এখনও কোনো বিএনপির তেমন কোনো লোক নেতা নাই, এখানে জামাতের তেমন কোনো নেতা নাই। আগে আওয়ামী লীগের লোক ছিল, এই ইউনূস আর আসিফ নজরুল আইয়া
ডক্টর ইউনূস আইয়া আর 14 গোষ্ঠী আওয়ামী লীগ রাইকে কি সচিবালয় চালাইতে হবে? আজকে তো 7 নম্বরে ধরছে, পরশুদিনকে 8 নম্বরে, তারপরে 9 নম্বরে, তারপরে ইউনূসের মাথার চুল ফোরাই দিবে। আর বিএনপির হুঁশিয়ারি করে বলতে চাই, আওয়ামী লীগের দালালি করলে 18 সালে 6 সিট পাইছেন, এবার কিন্তু 0 সিট পাবেন। আওয়ামী লীগের ভারত বিরোধী হন, আপনারা 200 উপরে সিট পাবেন। আর যদি আওয়ামী লীগের বিরোধী করেন, এর 0 সিটে আপনারা পরাজিত হবেন। আমাদের এই সংগ্রামটা, আমাদের এই বিপ্লবটা, আমাদের আন্দোলনটা সফল হলেও আমরা এখনো ব্যর্থ। আমাদের আন্দোলন সফল হলেও আমরা এখনো ব্যর্থ, কারণ এখানে মাথা চলে গেলেও মাথাবিহীন সবই এখানে আছে। মাথাবিহীন আমাদের দেশে সবই আছে, শুধু মাথাটা নেই। এইভাবে একটা দেশ কখনো চলতে পারে না। এইভাবে সচিবালয়টা কি? সচিবালয় হচ্ছে বাংলাদেশের প্রাণ কেন্দ্র এবং সচিবালয় হচ্ছে হার্টবিট, একটা দেশের হার্টবিট সচিবালয়, একটা দেশের মেরুদণ্ড সচিবালয়। এখানে হাসিনা জয় হয়েছে, সারা বাংলাদেশ আবার পরাজয় হয়েছে। এটা হাসিনার জয়। কারণ কি? সচিবালয়ের মতো জায়গায় যদি এমন দুর্ঘটনা ঘটতে পারে, হাসিনা এখন হাসছে আর আমরা কাঁদছি। আমি আসার সময় দেখছি প্রশাসন আড্ডা করছে, সচিবালয়ের সামনে এত বড় ঘটনা ঘটে গেছে। আমি আসছি এর থেকে পুরান ঢাকা থেকে, ঘুম থেকে উঠে দেখে এই ঘটনা ঘটেছে। আমি উদযাপন তো পড়ি নাই। এটা আমার হৃদয়, এটা আমার হৃৎপিণ্ড। দেশপ্রেম কারে বলে? এটা দেশপ্রেম বলে? দেশপ্রেম বলে না। আন্দোলনের আগে এক ধরনের মুখ ধরেছিল, এক ধরনের মুখোশ ধরেছিল, এখন তারা ক্ষমতায় যেয়ে আরেক ধরনের মুখোশ ধরেছে। কিভাবে ধরেছে? মানুষ ক্ষমতা গেলে সব পরিবর্তন হয়ে যায়। এই সচিবালয়ে যারা আছেন, আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টা ছাড়া বাকি একটাও যোগ্য না। প্রধান উপদেষ্টা ছাড়া বাকি একটাও যোগ্য না। আমরা এই 2 থেকে 3 মাস দেখে এসেছি, তাদের কথাবার্তা, আচার আচার আমার মনে হয়েছে তারা শুধু উপদেষ্টা না, তারা শেখ হাসিনার বিটিম, এটিম, তারা আওয়ামী লীগের বিটিম। কারণটা কি? আমাদের দেখতে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যখন প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা আসেন, সে ব্রিগেডিয়ার সাগর, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ দেশের সবচেয়ে বৃহত্তম বড় দল। তা সে কিভাবে সে বলেন? দেশের 2000 মানুষের যেখানে 2000 ছাত্র খুন হলো, তার বিচার না পর্যন্ত হলো, তিনি বললেন যে আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় দল, ওই দলের দেশ থেকে বিলীন হতে পারে না, তাদের সুসংগঠিত করেন। কেন বলে? এই কথা বলে সাহস পায় কিভাবে? এটা কি কোনো তিনি তো জানেন না তিনি কোন আন্দোলনে ছিলেন, তিনি কোন সংগ্রামে ছিলেন, তিনি কোন আন্দোলনে ছিলেন, কোন প্রোগ্রামে তিনি ছিলেন। তিনি কি বানালো? কে বানালো? অনেক উপদেষ্টা কে বানালো? কে বানালো অনেক উপদেষ্টা? আমি মনে করি এখানে বাইরের লোক ঢুকতে পারেন, ভিতরের লোক ঢুকতে পারেন। আমরা এতটুকু জানি যে প্রথম আলোর সাংবাদিক ছিলেন রেজাওয়ানা, তিনি ঢুকেছিলেন প্রথম আলো ঢুকে এখানে গোপন নথি চুরি করেছিল, সেটার জন্য তাকে ধরেছিল। কে রেজাওয়ানা এখানে কিভাবে ঢুকলো? রেজাওয়ানার মতো আরো ঢুকতে পারে। আমি শুধু এখানকার লোক কেন দায়ী করবো? এটা ইম্পসিবল, এটা অসম্ভব কিছু না। বাইরের লোক ঢুকতে পারে, বাইরের লোক ঢুকতে পারে, প্রমাণ আছে। কারণ এর আগে রেজাওয়ানা ঢুকেছিলেন, রেজাওয়ানা ঢুকে ইন্ডিয়ার সাথে, চীনের সাথে এবং রাশিয়ার সাথে আমাদের যে ভ্যাকসিনের জন্য, আমাদের করোনা ভ্যাকসিনের জন্য যে করেছিলেন, সেই সময়কার হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী ছিল, স্বাস্থ্যমন্ত্রী সেই সময়কার নামটা ভুলে গেলাম, সেই স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে হচ্ছে যে আমাদের দেশে আমরা রাশিয়া এবং চীনের সাথে যে ভ্যাকসিনের চুক্তি করেছি, এই চুক্তির নথি রেজাওয়ানা চুরি করেছিলেন। তাহলে একটা সচিবালয় কিভাবে ঢুকলো? এই দেশের একজন সন্তান হিসেবে বলতে চাই যে এখানে যে আগুন লেগেছে, এটা আমাদের দেশের সকল মানুষের, 18 কোটি মানুষের অন্তরে আগুন লেগেছে। এখানে কিছু মানুষ দোষর, যারা দেশে থাকে, দেশেরটা খায়, দেশের হাওয়া বাতাস খেয়েও তারা দেশকে ভালোবাসে না। যারা দেশের দোষর, টাকার বিনিময়ে তাদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। এই যে 24-এর যে গণ অভ্যুত্থান হলো, এখানে সর্বশ্রেণী, যে কোনো শ্রেণী বলেন, ছাত্র, যুব সমাজ, রিক্সাওয়ালা, যেই সবার অবদান ছিল। অনেকভাবে আমরা জানবো যে এই গুলির সামনেও অনেক রিক্সাওয়ালা, বিভিন্ন পেশার মানুষ নেমে এসেছে রাস্তায়, একমাত্র ছাত্রদের দেশের স্বার্থে, যে এই ফেসিস্টকে কিভাবে সরানো যায়। এই জন্য এখন আমরা বলতে চাই যে এই গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এখানে যাদের মাধ্যমে গণ অভ্যুত্থান হলো, এর মধ্যে বিশাল একটা অবদান ছিল ছাত্রদের, ছাত্র সমাজের। এই সরকার উপদেষ্টাদের গঠন করার সময় ছাত্রদের কোনো উপস্থিতি সেখানে ছিল না, তাদের থেকে কোনো কথা নেওয়া হয় নাই। এবং এই পুরো বাংলাদেশের যে 18 কোটি মানুষ, এদের থেকে বিশেষ করে যারা প্রবাসে আছে, তাদের যে একটা অনুদান, তাদের যে একটা অবদান, এটা কখনোই ভুলার নয়। প্রত্যেক শ্রেণী আজকে আমরা নির্যাতিত হচ্ছি একমাত্র কিছু সামান্য অসৎ লোকের কারণে। যে 16-17 বছর যে ফেসিস্ট ছিল, তারা এই দেশের সর্বমহলের, সর্বশ্রেণীর লোকের উপর জুলুম করেছে। বিশেষ করে জামাত, এই অগ্নিকাণ্ডটার পিছনে আমি বলবো যে বর্তমানে
আওয়ামী লীগ সরকারকে দায়ী করলে হবে না, যারা ফ্যাসিস্ট ছিল এদের সাথে যারা বর্তমানে উপদেষ্টা আছেন সবই তাদের দোষর। তারা যে ধরনের অপকর্ম করেছে 16-17 বছর, তাদেরকে আইনের আওতায় একজনকে আনা হয় নাই। দেখেন যে তো ক্যান্টনমেন্টে 600-700 জনের মতো লোক ছিল যারা আশ্রয় ছিল এবং তারা এখনো নিরাপদ, তাদেরকে অনেকে বর্ডার পার করে বাহিরে পাঠানো হয়েছে। এছাড়াও বাংলাদেশে বর্তমানে যারা অবস্থানরত আছে, ছাত্রলীগ বলেন, যুবলীগ, বিভিন্ন দলের, তাদের দোষর, তারা একজন আইনের আওতায় আসে নাই, তাদেরকে কোনো ধরনের শাস্তি প্রয়োগ করা হচ্ছে না, বরঞ্চ যারা এর প্রতিবাদ করে তারা বিভিন্ন জায়গায় হতাহতের ঘটনার সম্মুখীন হচ্ছে। এবং আমি বলতে চাচ্ছি যে এই আমি বলবো উপদেষ্টা আছে, যারা বিএনপির উপরস্থ লোক আছে, বেশিরভাগই ধরা যায় যে তারা আওয়ামী লীগদের কাছে টাকার বিনিময়ে ধরা যায় যে বিক্রি হওয়ার মতো, কারণ তাদের সাথে আওয়ামী লীগদের উঠা বসা। তারা আওয়ামী লীগরা এত 16-17 বছর যে এত দুষ করছে, এত গণহত্যা চালাইছে, গুম খুমের সাথে এত জড়িত ছিল, তারা এগুলো মুখ দিয়ে বলে না। তারা শুধু নির্বাচন, আরে নির্বাচন দিয়ে তো দেশ উন্নত হয় না। দেশ উন্নত হয় দেশের, এখানে উপদেষ্টাও বলেন, যারা আওয়ামী লীগের দোষর আছে, সচিব আছে, বিভিন্ন কর্ম আছে, উচ্চপদস্থ লোক আছে, এই 16 যারা কর্মরত ছিল, এবং বিএনপির উপরস্থ যারা নাকি বর্তমানে ধরা যায় যে তাদের দোষর, তারাও এর সাথে, কারণ তাহলে এত সাহস তারা পায় না। এই 4-5 মাসে একজনকেও আইনের আওতায় আনা হয় নাই, বরঞ্চ বিএনপির লোকেরা অনেক সমাবেশ করে, কিন্তু এরকম কোনো সমাবেশ করে নাই, জামাতের লোকেরা এমন কোনো সমাবেশ করে নাই যে যার মাধ্যমে যারা নাকি 16-17 বছরে এত গণহত্যা, গুম খুনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা হোক। তাহলে একটা দেশ যারা নাকি অপরাধী তাদেরকে যদি বিচার না করা হয়, তাহলে দেশকে কিভাবে আমরা একটা সুশীল দেশ দেখতে পাবো? অবশ্যই নির্বাচন হবে, আবার সেই জুলুম কায়েম হবে। এখানে গণতন্ত্র বলতে আমি গণতন্ত্র বুঝি না, এখানে একটা জুলুমতন্ত্র। কারণ গণতন্ত্র তো এটাই যেখানে নির্বিচারে সবাই নিজের অধিকার পাবে, নিজের অধিকার ব্যক্ত করতে পারবে এবং রাষ্ট্রের মধ্যে নিরাপত্তার সাথে চলতে পারবে। এটা হচ্ছে না, মানুষ ঠিকমতো ভোট দিতে পারছে না, সবাই সবার অধিকার পাচ্ছে না। শিক্ষার মধ্যে সর্বক্ষেত্রে আমরা দেখছি যে একটা অবহেলার শিকার কিছু সমাজ, যারা নাকি উচ্চপদস্থ, তারাই কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আর বাকি সমস্ত শ্রেণীর লোকেরা আজকে জুলুমের শিকার হচ্ছে। ঘটনার দায় বলতে গেলে আপনি যদি একটা যে সূক্ষ্ম বিষয় চিন্তা করেন, সচিবালয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউট, একটা জায়গা, সেই জায়গায় আমি সহজে প্রবেশ করতে পারবো না। আপনাকে হাই সিকিউরিটির মাধ্যমে আপনাকে ফুল চেক আপ করে সেখানে প্রবেশ করানো হয়। তাহলে এখানে ভিতরের কোনো ব্যক্তি যদি এটার সাথে ষড়যন্ত্রে সম্পৃক্ত না থাকে, তাহলে কি আপনি এখানে সচিবালয়ে ঢুকে কি আগুনটা লাগাইছি? নাহিদ ভাই, আমাদের আন্দোলনের মূল যে কেন্দ্রীয় সমন্বয়ক, ওনাদের আমাদের উপদেষ্টা কেন ওনাদের অফিসে আগুন লাগতে অন্যান্য উপদেষ্টা সচিব আছে, ওনারা তো ঘটনা ঘটলো না। তাই এরকম সিকিউরিটির মধ্যে থাকা সত্ত্বেও কিভাবে সেখানে আগুন লাগতো? তদন্ত কমিটি গঠন করে সর্বপ্রথম যে আগে থেকে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত যে মানুষগুলো, যে ব্যক্তিগুলো আছে, ওগুলো তদন্ত করা হোক, যাচাই বাছাই করা হোক। আর পুরুষ তো পাল্টাইছে, কিন্তু ভিতরের বিষয়গুলোকে পাল্টানো দরকার। পুরো দেশটার মধ্যে শিকড় সহ উদ্ধারণ করতে হবে। আপনি যদি শিকড় যদি উদ্ধারণ না করেন, উপড়ে না করেন গাছে, ওখান থেকে কিন্তু যে শাখা প্রশাখা গজাবে, আবার নতুন গাছ সৃষ্টি হবে। আমরা এখন গাছটা কেটেছি, শিকড় কিন্তু এখন সাধারণ শিক্ষার্থী, আমরা যারা জুলাই বিপ্লবে রক্ত দিয়েছি, আমরা সাধারণ শিক্ষার্থীর দাবি দেওয়া এবং নিয়মতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করা হোক, আমাদের যৌক্তিক দাবিগুলো নেওয়া হোক, আমাদের মতামতগুলো গ্রহণ করা হোক, সেগুলোকে অ্যানালাইজ করে ব্যাখ্যা করে একটা তদন্ত কমিটি গঠন করে দেশটাকে একটা সুন্দর এবং একটা নতুন দিগন্তে করা। সচিবালয়ের মতো একটা জায়গায় আমরা তো সরকারকে অবশ্যই তদন্ত ধরার কথা, যে সরকারকে এই বিষয়টা যে অ্যাওয়ার্ড করে দিচ্ছে। যে দেখেন এখনো যে ভিতরে অনেক ষড়যন্ত্রকারী এখনো আছে, তারা শিকড় কিন্তু এখনো উপরে যায় নাই। তাই শিকড় উপরে গেলুন, তারপরে কিন্তু সবকিছু আসলে সমাধান। কাজ করতে ব্যর্থ হয় এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যদি একটা ষড়যন্ত্র যদি বাধা দিয়ে ব্যর্থ হয়, তাহলে ওনার তো পদত্যাগ করার কোনো উপায় থাকে না। সচেতন হইতো থাকেন, সমস্যা নেই। আমরা সবাই ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, যারা দেশের জন্য কাজ করবে, জনগণের যৌক্তিক দাবিকে প্রাধান্য দেবে, আমরা তাদের পক্ষে। সেটা যেই হোক না কেন, আমরা তাকে উপদেষ্টা হয় এবং প্রতিনিধি হিসেবে গ্রহণ করবো। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন গুরুত্বপূর্ণ সহকারে। আপনারা কি বলতে চান? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশের সার্বভৌমত্ব ভারত হাত দিলে ভারতকে ছাড় দেওয়া হবে না। ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়ন করে চলেছে কিছু ব্যক্তিবর্গ বাংলাদেশের মাটিতে। এখনও কিন্তু স্বৈর শাসক ফ্যাসিস্টের বীজ রয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আওয়ামী লীগের তরফ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে একের পর এক নতুনভাবে পরিকল্পনা করে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটা কি ষড়যন্ত্রের একটি পার্ট? সচিবালয়ে আগুন, আপনারা কি মনে করছেন জানাবেন। আপনাদের কাছে কি মনে হয়? সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি কি দুর্ঘটনা, নাকি এটি ছিল কোনো বড় ধরনের নাশকতা, ষড়যন্ত্র? যদি ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে সচিবালয়ের আগুন লাগা, তাহলে আমি বলবো এই সরকারকে আরও সতর্ক হতে হবে, আরও সচেতন হতে হবে, অতি দ্রুত এইগুলো বিষয়গুলোর প্রতি ব্যবস্থা নিতে হবে এবং কঠোর হতে হবে।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কি মনে করছেন জানিয়ে যাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।